চোয়াল শক্ত হয়ে এলো এবার। তবে চেঁচামেচি করল না, দীর্ঘশ্বাস ফেলল। বসো, কাজের কথা আছে, সময় নেই। ইয়াস মির্জাকে চেনো? তোমারই লাভ, তোমার বউয়ের ভালো। রুষার মুখে ইয়াজের নাম শুনে চোখাচোখি হলো নাইমের সাথে। নাইম ইশারা করে তাকে বসতে। রুষার সাথে ইয়াজের কানেকশন আছে, এটা জানতে বাকি নেই তাদের। সুতরাং ভুলভাল ছলনা যাই করুক মেয়েটা, কিছু তো একটা উপকার হলো হতে পারে। নিজের চেয়ারটা টেনে আরেকটু সরিয়ে নিল ঈশান। গম্ভীর হয়ে বলল, দ্রুত। রুষা নিঃশব্দে নিজের ফোনটা বের করলো, সঙ্গে একটা ফাইল। দুটো ঈশানের দিকে এগিয়ে দিতে বলল, ইয়াস মির্জার পা কেটে দেওয়ার জন্য যথেষ্ট কি এটা? ঈশান থমকায়, শ্বাস আটকে এসে তার। নাইমের অবস্থাও তাই। একদম সম্ভবত শেষ হলো ভিডিওটা। ফাইলগুলোর অবস্থাও তাই। উপরের পাতাটা দেখে স্তম্ভিত হয় দুজনে। নাইম হাত বাড়িয়ে এগিয়ে নেয় সেসব। এক একটা করে উল্টে দেখে। ঈশানের মুখ কঠিন হয়ে ওঠে। চোখ বুঝে হিসাব কষে কিছু একটা রাশভারী কণ্ঠে শুধায়, নাম এতটুকু, কিন্তু এমনি এমনি তো দিচ্ছিস না। রিজন কি? কি চাস? এসব নিয়ে ঘাটাঘাটি করে তুই নিজেও ফেঁসে যাবি। সে ভয় নেই, রিজন আছে, ঠিক বলছো। তার আগে একটা কথার জবাব চাই। কে হয় ইয়াস মির্জা তোর? সেটার জবাব চাই আগে। কি সম্পর্ক ওর সাথে? নাইম শিরদাঁড়া সোজা করে বসেছে। আশেপাশে কোলাহল জমেছে খানিকটা। এতক্ষণের মতো ভিড়ভাট্টা আর নেই। রুষা ফোঁস করে বলে ওঠে, ভাই। আরেক দফা থমকানোর উদ্দেশ্য নাইমে। সে কল্পনা করেনি রুষা ইয়াজের ভাই বোন হতে পারে। তবে ঈশানকে দেখে মনে হচ্ছিল না চমকাছে, যেন আন্দাজ করেছিল। ঈশান শীতল করে বলে, সেম ব্লাড, একই বাবা মা। নিজের ভাইয়ের পিছনে যে ছুরি মারতে পারে সে আমাকে সাহায্য করবে, এটা মানা উচিত। রুষা মৃদু হাসলো। কৃত্রিম প্রসাধনীর ছোঁয়ায় রক্তিম ঠোঁটজোড়া প্রশস্ত করলো। শত্রুর শত্রু তোমার বন্ধু হয় সম্পর্কে সাহায্য চাই কি না? স্বার্থ ছাড়া এক কদম চলিস না তুই। কি চাস তার পরিবর্তে? রুষা বড্ড দৃঢ়ভাবে উত্তর দিল। এক কাপটা ঠেলে সরিয়ে দিয়ে রুট গেল বলে, তোমাকে। কোনো জন্মে সেটা সম্ভব না, আমি বিবাহিত। সত্যি কি? রুষার এহেন প্রশ্নে কপালে ভাঁজ পেরে থাকায় ঈশান নাইম থ হয়ে বসে এল। এই রুষাকে চেনে না সে। রুষা এমন রূপ আগে কখনো সামনাসামনি দেখার সৌভাগ্য হয়নি। ঈশান দুহাত দিয়ে চুলগুলো ব্ল্যাক ব্রাশ করতে করতে জবাব দিল, মিথ্যে হলেও কি, তুমি আমার। এ যন্ত্রণা শব্দ করে বিদ্রুপের হাসি আসলো ঈশান। ডানি মেয়ে মাথা নেড়ে মুখে আফসোস করে বাঁকা গলায় বলল, একদম বউ পাগল পুরুষ আমি। বউয়ের কথা রেল লাইনে বডি মাথা দ্রুতই দিতে পারি। যা বলছিস এই অবধি সীমাবদ্ধ রাখ। আমার মিসেসের সামনে বলার সাহস দেখাই না। জীবনের মূল্য, ধরের প্রাণটা অন্যের স্বামীর দিকে খেয়াল ভালো না। বউ আমার রণচণ্ডী হয়ে বলি চড়াবে তোর। রুষা তীক্ষ্ণ চোখে ঈশানের মুখে তার বউয়ের নামের ফুলঝুরি। এত প্রেম? নিঃসন্দেহে। বিচ্ছেদ হবে না বলছো? চান্স নেই। হালাল সম্পর্কের জোর জানা নেই তোর। খোদা এক্ষেত্রে তোর সহায় হয় না। সত্যি মিথ্যা যদি হোক দুনিয়া তছনছ হয়ে যাক, আমি তিথির ওই ছাড়া ওই এক জীবনে আমি ঈর্ষাদ আশ্বাদ নেওয়ার আর কোনো নারীকে স্পর্শ করব না। ভালোবাসা তা দূরের কথা। আমি যদি বলি ঈশান আশরাত তার কথার খেলাপ করতে বাধ্য। ঈশান একপাশে হাসলো, আশেপাশে তাকিয়ে নিজের পকেট থেকে ছোট্ট একটা আগ্নেয়গুচ্ছ দেখলো। তারপর ঠান্ডা গলায় বলল, এটা নিজের কপালে ঠেকে শ্যুট করে দিব। আমার বউয়ের বিধবা জীবন চলবে, বেইমানি জীবন না। ছোট ঘরটার ঘর থেকে উচ্চ স্বরে পড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে। রিশা, রোশনি, রাফি পড়াচ্ছে, মুক্তা, দেওয়ান নিচে রান্নাঘরে রান্নায় ব্যস্ত। বাড়ির গিন্নিরা অফিস থেকে কর্তারা ফিরছেন সবে। হাত মুখ ধুয়ে চা নিয়ে বসেছে বসার ঘরে। টিভিতে সংবাদ চলছে। সেসব আলোচনার পর্যালোচনা হচ্ছে জোরসোরে। আগামীকাল চন্দ্রা দেওয়ানকে আনতে যাওয়ার কথা, সেসব কথা হচ্ছে। নিশি, নুরি একসাথে ভার্সিটি দিয়ে অ্যাসাইনমেন্ট করছে তাদের ঘরে। নিজের বই নিয়ে এতক্ষণ সেখানে ছিল তিতির। তবে নিজের ঘরে এসেছে, ঈশান ফেরেনি এখনো। মানুষটা এসে তাকে ঘরে না দেখলে রাগারাগি করবে। বারান্দায় পাখির খাঁচাটায় রাতের জন্য দানা পানি দিয়ে দরজা ভিজিয়ে সবেতে ঘরে এসেছে তিতির। রুমে
আলো জ্বালানো হয়নি, তাতে তখন পাখির খাবারগুলো ছিল। ড্রেসিং টেবিলে ওদিকটায় একটা পুরুষের অভাব দেখে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে আস্তে আস্তে ডেকে উঠল তিতির। আলো জ্বলেনি এখনো, মাত্র এলেন। তিতির সুইচ বোর্ডে চাপ দিতে আলোকিত হলো ঘরখানা। পায়ের যন্ত্রণায় বেলা বেড়েছে খানিকটা, অনেকটা হাঁটাহাঁটি করছে আজকে। সেসব এই ঘর সে ঘর, এখন আর পায়ের পাতা ফেলতেই পারছে না। ব্যথায় চোখ মুখ কুচকে পিছু ফিরতে ভূত দেখার মতো চমকে উঠল মেয়েটা। দুহাত মুখ চাপা দিয়ে কোনো মতে চিৎকার করে আটকালো নিজের। আশ্চর্য গলে ডেকে উঠল, নয়ন ভাই। নয়ন দাঁড়িয়ে আছে ওদিকটায়, উদ্ভ্রান্তের মতো চেহারা, চুলগুলো উস্কো খুস্কো, টকটকে লাল হয়ে গেছে আঁকিজোড়া। অফিসের পোশাক গায়ে, তবে মোটেও মনে হচ্ছে না অফিস থেকে এসেছে। শার্টের বোতামগুলো এলোমেলো হয়ে লাগানো, বোতামগুলো এলোমেলো হয়ে গেল, গলার টাইটা ঝুলে আছে বেশ এলোমেলো। তিতিরের দিকে টলতে টলতে দু কদম এগিয়ে এসে বলল, আমাকে দেখে এত চমকাচ্ছিস কেন মনি? আগে তো এমন করতি না। তুমি এভাবে কথা বলছো কেন ভাইয়া? কিছু খেয়েছো? নয়ন হাসে, হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট ডলতে ডলতে বলে, তোমার নামে বিষ। থমকায় তিতির, আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রয়ে। দরজা হাট করে খোলা, পুরো বাড়ির মানুষ জেগে আছে, সবাই নিচে বসা। এরকম অবস্থায় মানুষটা উপরে এলো কী করে? নয়ন রীতিমতো টলছে। রীতির বুঝতে কোনো অসুবিধা হয় না, কিছু একটা খেয়েছে। জড়তায় কুঁকড়ে ওঠে মেয়েটা। সেদিন গার্ডের নুরির বলা কথাগুলোর পর থেকে সে এড়িয়ে চলে নয়নকে, যতটা সম্ভব দূরত্ব রাখে। আজকে আচানক সোজা হয়ে বেডরুমে চলে আসে, মাথাটা ভন ভন করে উঠল তিতিরে। তিতির ওখান থেকে ব্যাকুল করে বলল, তুমি ঠিক নেই ভাইয়া, রুমে যাও। আমি ছোটো বউকে পাঠিয়ে দিচ্ছি, মামারা কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। নয়ন থ মেরে কিছু একটা ভাবলো, তারপর দরজার দিকে তাকিয়ে ভাবুক হলে বলল, তাহলে দরজাটা লক করে দিয়ে কথা বলি। আতকে উঠে তিতির। এই প্রথম নয়নের সাথে নিরাপদ বোধ করছে সে। তিতির মানা করার মধ্যে হুড়মুড়িয়ে এগিয়ে এলো নয়ন। মেয়েটা কিছু বুঝে ওঠার আগে দু হাতে জড়িয়ে দিল, ফুপিয়ে উঠল সঙ্গে সঙ্গে। তিতির দু হাতে ঠেলে সরাতে চাইল ছেলেটাকে, নয়ন ছাড়লো, তৎক্ষণাৎই ছাড়লো। তিতির দু হাতে মুখ ঢেকে কেঁদে ফেলল। নয়নের বুকটা বোধহয় দুমড়ে মুচড়ে উঠল। কম্পিত হাত জোড়া এগিয়ে দিতে দিতে বলল, আই এম সরি। আমি জড়িয়ে ধরতে তিতির ছিটকে পিছিয়ে যায়, ফুপিয়ে কেঁদে ওঠে ব্যাকুল গলে বলে, সম্পর্ক বদলেছে ভাই। একসময় নিজের ভাই হিসেবে তোমাকে জড়িয়ে নিতে এক ফোঁটা জড়তা কাজ করতো না আমার, কিন্তু আজকের বিষটা লাগলো, গায়ে আগুন ধরিয়ে দিতে ইচ্ছে করছে। আর ছোবো না দয়া করে। চূড়ান্ত আঘাত পেল বোধহয় নয়ন। ছলছল চোখে বলল, আমার স্পর্শ তোর বিষ লাগে মনি? গায়ে আগুন লাগিয়ে দেওয়ার মতো অসহ্য লাগে? তিতির শরীর থরথর করে কাঁপছে, কান্না আটকে কোনো মতো বলে, বোনের নজরে তুমি আমাকে স্পর্শ করনি ভাইয়া। তোকে আমি বোনের নজরে কখনো দেখিনি। আমি তোমাকে নিজের ভাই মেনেছি, এখন তোমার ভাইয়ের বউ। আমার তোমার সম্পর্কটা সম্মানে জানো, আর তুমি কিনা ছি। তিতিরের মুখে এতটুকু কথা সহ্য হলো না নয়ন। টলতে টলতে নিজেকে কোনো মতে সামলে নিয়ে হু হু করে কেঁদে উঠল, দু হাত চেপে আর্তনাদ করে উঠল, খোদা, তোকে আমার করে পাঠালো না কেন মনি? অন্যের যদি হবি সেটা না হয়, বা আমার ভাইয়ের বউ কেন? না তো এই 10 বছরের দহন থেকে বের হতে পারছি, না তো তোকে অন্যের সাথে দেখার যন্ত্রণা সহ্য করতে পারছি। এত তীব্র পাপের সম্পর্ক কেন তৈরি হলো তোর আমার? দিদা কেন তোকে আমার হাতে তুলে দিল না? আমি তো মরে যাচ্ছি, তুই আমার ভাইয়ের বউ, তোর দিকে নজর দেওয়া পাপ, কিন্তু আমি সামলাতে পারছি না নিজেকে। 10 বছরের ভালোবাসা 3 মাসে ভোলা সম্ভব? তাও সেই নারীকে চোখের সামনে নিজের ভাইয়ের সংসার করতে দেখে? তুই বল, এ পাপের সমাপ্তি কোথায়? তিতির দু হাতে মুখ চাপা দিয়ে নিজের কান্না আটকে তে মরিয়া। নয়নের এই আত্মনাতে আরেক দফা ঝংকার তুলে ফুপিয়ে উঠল, কান্নার তীব্রতা থরথর করে কাঁপছে। আচমকা পদজোড়া শব্দ হলো দরজার সামনে। তিতির চমকে তাকাতেই হতবুদ্ধি হয়ে গেল। ওপাশের মানুষটা কতক্ষণ দাঁড়িয়ে সে বোঝা গেল না, শুধু আশ্চর্যমাখা কণ্ঠে ডেকে উঠল, নয়ন। ও তোর বড় ভাইয়ের বউ নয়ন? তাকে ভালোবাসার কথা বলে এমন পাগলামি করতে তুই দুবার ভাবলি না? দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা হতভম্বর মুখটা ব্যক্তি কোনো মতে ভাঙা গলায় এই একটাই বাক্য প্রয়োগ করতে পারল এই মুহূর্তে। শুনশান চার দেওয়ালের এই কামরার মধ্যে দক্ষিণ দেওয়ালের সাথে লেপ্টে হুমড়ি খেয়ে পড়ে আছে নয়ন। তিতির এদিকটা দু হাত মুখ চাপা দিয়ে ফুপিয়ে যাচ্ছে ক্রমাগত। আচমকা এহেন অনাকাঙ্ক্ষিত
কণ্ঠস্বরে চমকে উঠল দুজনে। বিস্ময়িত দৃষ্টিতে দরজার দিকে আলোকপাত করতে চোখ পড়ল রিক্তা দেওয়ানকে। নিচে ছিলেন তিনি রান্নাঘরে। নয়ন যখন বাড়ি ফিরে তখনই ছেলের মুখ চোখ সুবিধার লাগেনি তার। শরীর খারাপ কিনা সেটা পরখ করতে পিছু পিছু এসে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হলেন তিনি। নয়ন তখনও সম্ভবত বাস্তবতা কিছুটা সজ্ঞানে ঠাউর করতে পারছে না। নেশার ঘোর তখন তুঙ্গে। মাকে দেখে চমকানো তো দূরের কথা, কোনো অনুসূচি হলো না। উল্টো ছোট বাচ্চাদের মতো ফুপিয়ে উঠল ছেলেটা। মায়ের দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে ফেলল। আকুল হয়ে বলে উঠল, মণি আমার হলো না কেন মা? দিদা কেন ওকে আমার হাতে দিল না? আমি তো ওকে আগেই ভালোবেসেছিলাম, বলো বাসিনি? ছেলের মুখে এমন লাগামহীন কথায় শ্বাস আটকে আসে দেওয়ানগিনীর। ছল ছল চোখে আশেপাশটা নজর বুলিয়ে দ্রুত পায়ে ঢুকে আসে ঘরের মধ্যে। ছিটকিনি তুলে দেয় দরজাখানা। তিতলির দিকে একবার অসহায় দৃষ্টিতে তাক করে ছুটে এসে দুহাতে তুলে চায় ছেলেকে। আব্বা ওঠ, কি পাগলামি হচ্ছে এসব? বাড়ি তোর বাপ চাচারা সবাই আছে, এর মধ্যে মাতলামি করে বড় ভাইয়ের ঘরে ঢুকে এসেছিস? নয়ন অবুঝ বালক আজকে। মায়ের হাতের বাঁধন ছাড়িয়ে নিজ হাতে আঁকড়ে ধরল তার বাহু। কান্না গেলে কোনো মতে বলল, আমি ওকে ভালোবাসি। আর কেউ টের না পেল তুমি তো পেতে। বলো, জানতে না? জানতে না আমি মণিকে কতটা ভালোবাসি? জানতে না বলো? রিক্তা বড্ড অসহায় বোধ করে। ঈশান যে কোনো সময় চলে আসবে। তাছাড়া আর কারোর নজরে এসব পড়লে একটা বিশ্রী ঘটনা ঘটবে। নয়ন তিতিরকে ভালোবেসে এই তিক্ত সত্যটা একবার কেউ জানলো, তাদের সুখে সাজানো গোছানো সংসার খুঁটি নড়বড় হয়ে আসবে। রিক্তা নরম হলেন না আর। ছেলের দিকে অগ্নিদৃষ্টি তাক করে কঠিন গলা বলেন, যাকে বেহায়ের মতো ভালোবাসি ভালোবাসি করছো সে এখন তোমার বড় ভাইয়ের বউ। নয়ন, সম্পর্কের সম্মান করতে শেখো। মদ খেয়ে এসে ভাইয়ের বউয়ের সাথে এসব কি অশান্তি করছো? ছি, এই শিক্ষা দিয়েছে তোমাকে? নয়ন এতক্ষণে ঢুলে পড়ছে মায়ের কাঁধের উপর। সম্ভবত অতিরিক্ত নেশার করে জ্ঞান হারিয়েছে বেচারা। রিক্তা স্থির হয়ে বসে রইলেন মিনিট খানেক। ঘাড় বাঁকিয়ে তিতিরকে উদ্দেশ্য করে বললেন, আমাকে ক্ষমা করিস মা। ও এমন পাগলামি করে বসবে ঘুণাক্ষরে টের পায়নি। তোদের বিয়ের এতগুলো দিন পার হয়ে গেছে, কখনো এমন করেনি। আজ কেন হঠাৎ? ঝরঝর করে কেঁদে ফেললেন ভদ্রমহিলা। তিতিরও কাঁদছে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কল্পনাতে আসেনি তার। নয়নকে আজীবন নিজের ভাইয়ের মতো কম মনে করেনি। আজকে হঠাৎ করে এমন মুহূর্ত তৈরি হবে ভাবতে পারেনি সে। ছেলে ঢুলতে থাকা শরীর নিজের কাঁধে ভর করে বয়ে নিয়ে গেলেন রিক্তা। পেছনে ফেলে গেল ক্রন্দনরত এক কিশোরীকে। রাত গভীর হচ্ছে। গোটা বাড়ি নিস্তব্ধ হয়ে আসছে। বসার ঘরের দেওয়ালে টাঙানো বিশাল দেওয়াল ঘড়িটা টিক টিক শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। বদ্ধ দরজার সাথে পিঠ ঠেকিয়ে ঈশান ফেরার অপেক্ষা করছে তিতির। দেওয়াল ঘড়িটা সবেতে ঢং ঢং শব্দ করে উঠল। রাত 12টা বাজে। সন্ধ্যার রাতে ঘটে যাওয়া সেই বিশ্রী ঘটনার জের ধরে এখনো পাথর বনে আছে তিতির। রাতের খাওয়াটা খাওয়া হয়নি। স্বামীর বুকে মাথা রেখে অশান্ত বুকটা শান্ত করা প্রয়োজন। এর মধ্যে গোটা চারেক ফোন করেছে ঈশানকে। শুরুর দুবার রিং হয়ে কেটে গেছে, তারপর আর সংযোগ পাওয়া যাচ্ছে না। তিতিরের হাতে মুঠোতে সেলফোনটা। মানুষটা এত দেরি করছে কেন জানা নেই। বাড়িতে কেউ জানে না যে ঈশান দেরি হওয়ার কারণ। রাইসুল দেওয়ান থেকে জেনেছে অফিসজনিত কোনো ঘটনার কারণে আটকে নেই। নিয়াজ নাইমরা জানিয়েছে তাদের সাথেও নেই। তাহলে দিনে নাইমের সাথে ছিল মানুষটা, তারপর বাইক নিয়ে তো সোজা বাড়ি ফেরার কথা। এখনও কেন ফিরছে না? এলাকার সেই পোড়ো বাড়ির ভাঙা এক কামরায় বসে গম্ভীর মুখে সিগারেট টানতে ব্যস্ত ঈশান আশ্বাদ দেওয়ার। এটা সেই জায়গা যেটা কয়েকদিন আগে পুলিশ সুবর্ণা নামের মেয়েটির লাশ উদ্ধার করেছিল। বর্তমান পুলিশের সিজ করা জায়গা এটা। গোটা ভাঙাচোরা ভবনের আশেপাশে লাল ফিতে দিয়ে মোড়ানো। কঠোরভাবে বাইরের মানুষের ভিতরে প্রবেশ করা নিষেধ। একটা সময় তার কিছু লোকজন গঠিত ছিল এটা, যদিও বর্তমান তা নাই। চারিদিকে ঘোর অন্ধকার। শুধুমাত্র এই ঘরের ভিতরে এক কোণে টিমটিমে আলো জ্বলে রাখা ঈশানের ফোনটা ক্রমাগত বেজেই যাচ্ছে। আঙুলের ফাঁকে চেপে রাখা আধখাওয়া সিগারেটের অংশটুকু উদাসীন টান দিল ছেলেটা। বড্ড অনীহার সাথে তাকালো সেলফোনটার দিকে। ফোনটা খানিক আগে চালু করেছে। একের পর এক মেটার কল এসে যাচ্ছে। ঈশান আশাদ
ভারী পায়ের আওয়াজের সাথে সাথে একটা পরিচিত কণ্ঠস্বর শুনতে পাওয়া গেল। মূলত এই কণ্ঠের মালিকের জন্য এই অসময়ে এখানে বসে আছে সে। ঈশান জবাব দিল না। ততক্ষণ আগন্তুক নড়ে পড়ে দরজাখানা ঠেলে প্রবেশ করলো ঘরের ভিতরে। ঈশান সহস্র স্বাগতম জানালো তাকে। ইন্সপেক্টর তাহমিদ কায়েস নাকি প্রফেসর তাহমিদ কায়েস, কোনটা বলে স্বাগতম জানানো উচিত? তাহমিদ মুখের হাসি প্রশস্ত হলো খানিকটা। বরাবরের মতো সিভিলে এসেছে সে। সুদর্শন পুরুষের দু চোখে আজকে একটু অন্যরকম ধুতি কাজ করছে। হাতে জেলে রাখা সেলফোনটা আরটুকু নিভিয়ে কদম ফেলে দূরত্ব ঘুচিয়ে মুখোমুখি এসে দাঁড়ালো সে। স্বাভাবিক গলা বলল, আমি কোনটা বলে সম্বোধন করব? বিজনেসম্যান ঈশান আরশাদ দেওয়ান নাকি ক্রিমিনাল পিস ঈশান আরশাদ দেওয়ান? ঈশান সরু ভুরুজোড়া মাঝে দুখানা ভাঁজ ফুললো এ যাত্রায়। হাতে ফুরিয়ে আসা সিগারেটের অংশটুকু ছুঁড়ে ফেলে বাঁ পায়ের উপর ডান পাটা তুলে আয়েশ করে বসতে বসতে বলল, পুলিশ অফিসার হয়ে নেশা ধরছেন নাকি? উল্টোপাল্টা বকেন, উল্টোপাল্টা করেন, কাহিনী কি? ঈশান সূক্ষ্ম অপমানটুকু গিলে নিল সে। বুকে আড়াআড়ি হাত ভাঁজ করতে করতে বলল, জানতে চান না কেন ডাকলাম এখানে? আগ্রহ আছে বলেই তো এলাম। করিতকর্মার লোক আপনি, নিশ্চয় কাজের জন্য জরুরি তলব। অবশ্যই। তার বলতে, কাজ ছাড়া আপনার সাথে চায়ের আড্ডা বসানোর মতো সময় আমার নেই। আপনারও নেই নিশ্চয়। ঈশান বাঁকা হাসলো, ফিচেল কণ্ঠে বলল, নেই বলছেন, অথচ আমি জানতাম আছে। মনে নেই? চায়ের আড্ডা হয়েছিল আমাদের। ওই যে বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাড়িতে এসে হাজির হয়েছিলেন। তা বিয়ে করার কি ইচ্ছে এখনো আছে? আপনার কৃতকর্মের সাথে আপনার পরিবার জড়িত নয়, সে তথ্য আমার জানা। সুতরাং আপনার কোনো কাজের প্রভাব আমি নিশ্চয় আপনার পরিবারের উপরে ফেলব না। শব্দ করে হেসে উঠল ঈশান। তাহমিদ কায়েসাতের মতো বুদ্ধিমান একজন ব্যক্তি সে হাসির মানে বুঝতে খুব একটা বেগ পেতে হলো না। ঈশান মুখ করে ঠায় দাঁড়িয়ে রইল ঈশানের প্রতি উত্তরের আশায়। ঈশান দু হাত মাথার চুলগুলো ব্যাকব্রাশ করে শীতল কণ্ঠে বলল, এখনো দেওয়ান বাড়ি জামাই হওয়ার আশায় আছেন? আশা? আশা বলছেন কেন? বাড়ির ছেলে যখন ধর্ষণ মামলায় জেলে যাবে, সে বাড়ির মেয়ের পাত্র খুঁজতে নিশ্চয় বেগ পেতে হবে। আমার মতো সুযোগ্য পাত্র আর কয়টা মিলবে? যে ব্যক্তির জন্য দেওয়ানের সম্মানে আঁচল লাগবে, সেই ব্যক্তির কাছে বাড়ির মেয়ে দেওয়া উচিত কি? যে মেয়ের ভাই ঈশান আরশাদ দেওয়ার স্বয়ং ধর্ষণকারী, সেই হেতু উচিত হতেই পারে। তাহমিদ যে এখনো অবধি ঈশান দিদির সম্পর্কে অবগত নয়, এটা বুঝতে পেরে পেট ফেটে হাসি পেল ঈশানের। তাচ্ছিল্য হাসি ফুটল চোখ মুখে। বাঁকা কণ্ঠে বলল, আপনার যতটা তীক্ষ্ণ বুদ্ধির অফিসার ভেবেছিলাম ততটা নন। আপনার চাকরির নজর সব দিকে থাকা উচিত। উপরের জিনিসটা যতটা স্পষ্ট দেখা উচিত, ভেতরটাও ততটা খেয়াল করা উচিত। হতাশ, বড্ড হতাশ। আপনার কাছে বাড়ির মেয়ে দেওয়া যাবে না, অসম্ভব। এরকম ভোঁতা বুদ্ধির পুলিশ অফিসার চলবে না পাত্র হিসাবে। অপমানটুকু সপ্তপর্ণে হজম করলো অফিসার। নিজের হাতে হ্যান্ডকাপটা আঙুলে ঘোরাতে ঘোরাতে বলল, আপনার বন্ধুকে সাসপেন্ড করা হয়েছে, জানা আছে কি? ঈশান হাসি মুখে জানায়, জানা আছে। সাজিদকে আজকে সাসপেন্ড করা হয়েছে প্রমাণ লোপাটের অভিযোগে। যদি এখনও অবধি সেটা প্রমাণ হয়নি। আমাকে কি নিজের মতো ভাবছেন? মানে কিছুটা বলুন। কি বলতে? এত আয়োজন করে রেখেছেন, ঘরে আমার বউ আছে, এত রাতে বাড়ির বাইরে কি মন বসে? ঈশান বিবাহিত, এই তথ্য অজানা তাহমিদের। সুতরাং এই কথাটা সে ঈশানের মশকরা হিসেবে ধরে নিল। নরম করে বলে, সেটা তো হচ্ছে না দেওয়ান সাহেব। বউকে সম্ভবত আর বুকে জড়াতে পারবে না। কেন কেন? আপনাকে এখন হাজতে যেতে হবে। শব্দ করে হেসে উঠল ঈশান। এমন ভারী আওয়াজে তাচ্ছিল্য হাসি বেশ টের পায় তাহমিদ। ভুরুজোড়া কুঁচকে ঠায় দাঁড়িয়ে রয়। হাতের মধ্যে রাখা ধাতব হাতকড়াখানা শক্ত করে চেপে ধরে। একজন ধর্ষকের সামনে দাঁড়িয়ে আছে সে, অথচ সেই ব্যক্তি কিনা অমায়িক হেসে যাচ্ছেন। পুলিশের রীতিমতো চোখ রাঙাচ্ছেন। ঈশান এ যাত্রায় চেয়ারখানা শব্দ করে ঠেলে পিছনে দিয়ে উঠে দাঁড়ায়। দু হাতে শার্টের অংশটুকু টেনে ঠিক করতে করতে ফিচেল গলে বলে, আপনার কিন্তু সাহস বেশ। তা আছে বলতে পারেন। মাথা ঝাঁকুলো ঈশান। প্যান্টের পকেটে হাত দুখানা গুজে বলল, না হলে কি আর ঈশান আরশাদকে অ্যারেস্টের হুমকি দেন? হুমকি নয়, তাই গ্রেপ্তার করবেন কোন অপরাধে সেটা মুখে আলাদা করে বলে দিতে হবে? খুন নাকি ডাকাতি? একপাশে হাসল তাহমিদ। হাতের ওয়াকিটাকিখানা মুখের কাছে ধরে বাইরের অপেক্ষাকৃত পুলিশদের আদেশে ছুড়ল
গোটা বাড়িটাই ঘেরাও করে ফেলতে। নিজের পকেট হাতে গুপ্ত অস্ত্রটা পরখ করলো, গম্ভীর গলা বলল, তাও একটা নয় দেওয়ান সাহেব, 5-5টা প্রমাণ, শুরু থেকে শেষ অবধি সব। ওয়ারেন্ট আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে দেওয়ান সাহেব। আমাকে বোকা মনে হয়? এত বড় একটা কেসের জন্য ওয়ারেন্ট ছাড়া আপনার হাতে হাত করা পড়াতে ছুটে আসবো? ঈশান খানিকটা সময় ভাবলো কিছু একটা। তাহমিদ কায়েসকে বিশ্বাস করা যায় না, একদম যায় না। এর জায়গায় আজকে হয়তো সাজিদ থাকতো, কিন্তু এই লোকটা নিজ হাতে সরিয়েছে সাজিদকে, এলোমেলো করে ফেলেছে ঈশান আশাদের সকল পরিকল্পনা। মাঠে মারা যাচ্ছে সব, ঈশানের মুখের হাসিটুকু মিলিয়ে যাচ্ছে এর মধ্যে। হাতে হাত খরা পড়ে সাময়িক সময়ের জন্য হাজত অবধি যেতে মোটেও আপত্তি নেই তার, কিন্তু তার পরিবার তিথি তারা বুঝবে কি সবটা? মানতে পারবে তো? বারংবার কানে এসে বাড়ি খেলো তিতিরের বলা সেই কথাটা, নারী ঘড়িতে কিছু হলে কৈফত দেওয়ার আগে ডিভোর্স লেটার হাতে ধরিয়ে করে আনবেন। মেয়েটা যা জেদি, শেষ অবধি কৈফত শোনার প্রয়োজন বোধ করবে না। আবার এমনও হতে পারে তিতির অপেক্ষা করলো কৈফত শোনার, কিন্তু সে সঠিক সময়ে কৈফতটা দিতে পারল না তখন। তাছাড়া তার পরিকল্পনার সব ঘটনা চাইলে এখন স্বইচ্ছা হাজতবাস করতে হবে। তাহমিদ কাইসের গম্ভীর অথচ জ্বলজ্বল করতে থাকা মুখ পানে তাকিয়ে ঈশানকে হালকা গলায় বলেন, সাজিদকে কখন অব্যাহতি দেওয়া হয়েছে? সন্ধ্যায়। এর মধ্যে আপনি চার্জ বুঝে পেলেন? আমি দিনের পর দিন নজরে রেখেছিলাম আপনার বন্ধুটিকে, সেটা নিশ্চয় টের পেয়েছেন এতক্ষণে। তা পেয়েছি। আপনি এসবের পিছনে, এটার প্রমাণ আমার হাতে এসেছিল বহু আগে। অপেক্ষা করেছিলাম আপনার বন্ধু কী পদক্ষেপ নেয়। যা ভেবেছিলাম তাই হয়েছিল। আপনার বন্ধু আপনার বিরুদ্ধে প্রধান প্রমাণগুলো লোপাট করতে রীতিমতো মরিয়া। সন্তুষ্টে হাসি আসল ঈশান। সে কিন্তু শেষ পর্যন্ত জানতো সাজিদ কখনোই তার হাতে হাত করা পড়াতে পারবে না, কক্ষণে না। ঈশান নিজের সেলফোনটা ওয়ালপেপারে থাকা হাস্যোজ্জ্বল রমণীর দিকে গভীর এক দৃষ্টি তাক করলো। সেদিকে দৃষ্টি রেখে তাহমিদকে উদ্দেশ্য করে বলল, চাকরি যান, কোনোটাই পরোয়া করলেন না মিস্টার তাহমিদ কাউসার। ইটস ওকে ওকে, আপনার যান, আপনার সিদ্ধান্ত। আপনার গ্রেপ্তার সময় আমাকে একটা উপকার করে দিন তাহলে, আমার জানের কাছে একটা বিশেষ বার্তা পৌঁছে দিন। তখন থেকে একের পর এক হেয়ালি সামনে পড়ছে তাহমিদ। ঈশান মুখে জান শব্দটা শুনে ভুরু কুচকে, আপনার জান আমার বউ। তাহমিদ কাসের মুখে ফিসেল হাসি রেখা ফুটে উঠল। হাসি প্রশস্ত করে বলল, আপনি বিবাহিত? নিঃসন্দেহে। একেবারে হালালভাবে 30 লাখ টাকার নগদ কাবিনে কলমা পড়ে বাসর সেরে ফেলে বিবাহিত যাকে বলে। তাহমিদ সম্ভবত বিশ্বাস করল না একেবারে। বাঁকা বলে বলল, মামলায় স্ত্রীকে কি বলতে চান? অনেক কিছু অজানা আপনার। শুনুন অফিসার, আমার তিতির মানে আমার স্ত্রীকে কি বলবেন? আমি ওকে উম্মাতের মতো ভালোবাসি। ওকে ছাড়া দ্বিতীয় কোনো নারীকে গভীর স্পর্শ তো দূর, তাকেও দেখিনি। আমাকে যেন কৈফিয়ত দেওয়ার সুযোগ দেয়। আমি ফেরা অবধি অপেক্ষা করি। আমার তিতির শব্দটুকু কানে এসে বিঁধল তাহমিদের। সঠিক শুনল কিনা সেটা বুঝতে পুনরায় গম্ভীর গলায় শুধল, কে কাকে বলবো? ঈশান নিঃশব্দে হাসল, শান্ত সুরে বলল, বিবাহিত একটা মেয়ের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসেন, তাও মেয়েটা আবার দেওয়ানবাড়ির পুত্রবধূ, স্বয়ং ঈশ্বর আশ্বাদ দেওয়ানের বউ। সামান্য এতটুকু সত্যি আপনার ছানি পড়া চোখে পড়েনি, আর আপনি নাকি আমাকে ধর্ষণ মামলায় অ্যারেস্ট করতে চান? ইট ফানি। তাহমিদের কাছে চমকেছে ভীষণভাবে, গলার স্বর খাদে নামিয়ে বলল, তিথির বিবাহিত? ঈশান দু কদম এগিয়ে আসে, মুখের হাসি মিলিয়ে গিয়েছে, ভুরু জোড়া উঁচিয়ে দৃঢ় গলায় বলে উঠলে, তিতির কি আবার? লিসেন ঈশান আশ্বাদ দেওয়ান, মিসেস ঈশান আশ্বাদ দেওয়ান বলুন, বউ আমার, 3 কবলে বিয়ে করছে, আমার অস্তিত্ব আমার অর্ধাঙ্গিনী, সম্মান দিয়ে সম্বোধন করবেন। যতই বয়সে সে আপনার ছোট হোক, সে একজন বিবাহিত নারী। ও ঈশান আশ্বাদের পুরোটা আমার। মাথায় আকাশ ভেঙে পড়ার মতো স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল বেচারা। এই হিসাবটা তার মেলেনি কেন? ঈশান বিবাহিত, তিথির তার বউ, এত বড় একটা ঘটনা অজানা তার। রুষাও জানেনি, উল্টে তাকে ক্রমাগত আশকারা দিয়েছে নাকি রুষার অজানা? তা তো হওয়ার কথা নয়। তাহমিদকে বজ্রহত অবস্থা দেখে ঈশানের মুখভাবে পরিবর্তন হলো না খুব একটা। খুব সহজে এই লোকটার হাত গলিয়ে বের হয়ে যেতে পারবে সে। তাতে অবশ্য তার সুবিধা কিচ্ছু হবে না। পরিকল্পনার মাঝপথে সে বাধা পড়ায় রীতিমতো বিরক্ত সে। হাতে গোনা আর এই 1 সপ্তাহ, তারপরে সবটা তার নিয়ন্ত্রণে থাকতো। অথচ এই লোকটা ঘেঁটে দিল সবটা। কানে বাজলো দুপুরে রুষার বলা কথাগুলো। এই মুহূর্তে ঘটতে থাকা ঘটনাগুলো যে রুষা বা ইয়াস মির্জার হাত আছে
তার হিসাব মেলাতে দেরি হলো না। খোলা জানলায় গলিয়ে হুড়মুড়িয়ে ঘরের ভিতরে প্রবেশ করা। ভেজা বাতাসে ঘুম হালকা হয়ে এলো তীরে। ঈশানের জন্য অপেক্ষা করতে করতে জানলা লাগো কাউচে কখন চোখ লেগে এসেছিল বুঝতে পারেনি মেয়েটা। ভোর হয়েছে সম্ভবত, তবে বাইরে মেঘলা আবহাওয়ার কারণে বেলা কত হয়েছে সেটা ঠাউর করা যায় না। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বাইরে, সেটা ঝাপট এসে লাগছে। ঘুম ভাঙতে হুড়মুড় করে উঠে বসলো মেয়েটা। দু হাতে চোখ ডলতে নিজেকে আবিষ্কার করলো এখানটায় বিছানার দিকে। তাকাতে চিন্তিত হলো মুখটা। রাতে যেমনটা ছিল একরকম সেরকম। গোটা রাতে যে বিছানায় কেউ গা ঠেকায়নি সেটা স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে। তিতির ভুরু কুচকে উঠে দাঁড়ালো, তড়িঘড়ি করে ফোনটা হাতলো। না, ঈশান একটা ফোন বা মেসেজ কিচ্ছু আসেনি। বেলা সবে 6টা। বাড়ির গিন্নি কর্তারা সবাই উঠে পড়েছে নিশ্চিত। দ্রুত পায়ে নিচে নেমে আসতে সত্যতা মিলল। রান্নাঘরে ব্যস্ত শব্দ পাওয়া গেছে। বসার ঘরে সোফায় চা খাচ্ছেন রাইসুল দেওয়ান। বাকি সম্ভবত এখনো ঘুম থেকে ওঠেনি। আজকে শুক্রবার, হিসেব মতো সবাই বাড়িতে থাকবে আজকে। এত সকালে তিথি সিঁড়ি ভেঙে দ্রুত পায়ে নেমে আসতে দেখে সহস্র বৌমাকে কাছে রাখলেন দেওয়ান কর্তা। তিতির এগিয়ে এলেন, মামাকে উদ্দেশ্য করে শুধালেন, ঈশান ভাই এসেছে এখানে? একই কথা, ভাই কিসের? এখনো ভাইও তার? আমার ছেলেটাকে তুই এই করে করে রাগিয়ে দিস। হাসতে হাসতে কথাগুলো আওড়ালো তে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন রাহেলা। হাতে চায়ের কাপটা স্বামীর দিকে বাড়িয়ে দিতে পুনরায় বললেন, নাম ধরে রাখবি প্রয়োজনে, তবু ভাই বলবি না। শ্বশুর শাশুড়ি এমন কথা সামান্য আড়ষ্ট টাকলো মেয়েটার। তবে সে লাজুকতা বেশিক্ষণ ধরে রাখতে পারল না। চিন্তিত গলা বলল, তোমার ছেলে কোথায় মামুনি? রাইসুল দেন ভুরু কুচকে উপরের দিকে তাকিয়ে শুধু, কেন ঘরে নেই? এত সকালে সে কি ওঠে কখনো? দিদির খেয়াল হলো ঈশান সম্ভবত গতরাতে বাড়ি ফেরেনি। কথাটা জানাতে দুজনে ব্যস্ত হলো বেশ। দারোয়ানকে ডেকে জানা গেল রাতে ঈশান সত্যি বাড়ি ফেরেনি। গোটা রাত গেটে তালা ঝুলছে। ভদ্রলোক ক্রমাগত ফোন করে গেলেন ছেলেকে, বন্ধ সেটা। ছেলে বন্ধু বান্ধব থেকে খোঁজ পাওয়া গেল কিছু না। সাজিদ ঢাকায় গিয়েছে গতরাত, তার হদিশ নাগালে পাওয়া অসম্ভব এখন। বেলা গড়িয়ে যাচ্ছে, চিন্তার পাহাড় জমা হচ্ছে তত। গোটা বাড়ি সবাই শুনছে আচমকা ঈশান হাওয়া হয়ে যাওয়ার কথা। একে একে ফোন করে লাগাতার খোঁজ চালিয়ে যাচ্ছে। গত রাতের বেশ ঝড়ঝঞ্ঝা গিয়েছে। এর মধ্যে কোথাও আটকে পড়েছে কিনা। এক প্রকার উতলা হয়ে সময় পার করেছে দেওয়ানবাড়ির সকলে। নিয়াজ রাইমরা সারাদিন ঈশানের খোঁজ করতে ছোটাছুটি করছে। সাজিদকে চাকরির প্রয়োজনে তলব করা হয়েছে উপর মহল থেকে। সুতরাং এদিক ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে সে অব্যাহত নয় মোটে। তার সাথে যোগাযোগ করতে পারা সম্ভব হয়ে উঠছে না। মমফলের সরু রাস্তা পার হয়ে নাইমদের বাড়ি এসে ঠেকেছে মেন সড়কে। ড্রাইভ করছে নাইম, পাশে নুড়ি বসা। একে ঈশানকে খোঁজ নেই। তার উপর নয়নের শরীর কাঁপিয়ে জ্বর। বড্ড এলোমেলো অবস্থা। বৃষ্টির মাথায় নুড়ি বেরিয়েছিল ওষুধ আনতে। নাইম সঙ্গে পাঠিয়েছে রাশেদ দেওয়ান। দুই ভাইয়ের চিন্তায় একরকম ছন্নছাড়া অবস্থা মেয়েটার। ক্রমাগত হাতের চাপে দলিতমথিত হচ্ছে অন্যখানা। নাইম নিজেও আজও স্তব্ধ হয়েছে। সে যা ভাবছে সেটাই ঘটেছে কিনা সেটাও বুঝতে পারছে না। আর না তো নুরিকে এই বিষয় নিয়ে কিছু শুধরাতে পারছে। তবে নাইম সেই জড়তা কাটিয়ে দিল নুরি। সামনে ভেজা পিচঢালা রাস্তা, পথের দিকে তাকে শান্ত গলা শুধল, ইয়াস মির্জা সম্পর্কে কতটা জানেন আপনি? নূরের মুখে ইয়াস মির্জার আলোচনা শুনতে পাবে এমনটা আশা করেনি নাইম। প্রশ্নটা শোনামাত্র কিয়ৎক্ষণ থমকে থাকলো, জবাব দিল, কিছুটা জানি। কিছুটা? কিছুটা কেন? প্রশ্নের উত্তর কখনো প্রশ্ন হয় না। স্টিয়ারিংখানা ঘুরিয়ে গাড়ি মোড় নিল রাস্তায়। সেদিকে মনোযোগ দিয়ে নাইম বলল, ঈশান আচমকা নিখোঁজ হওয়ার পিছনে ইয়াস মির্জার রিলেটেড কিছু আছে, সেটা ধারণা আমার। তোমারও কি তাই? নিখোঁজ হয়েছে বলছেন কেন? কোনো কাজে তো আটকে যেতে পারে। না তো পারে, তবুও। নুরি চুপ করে থাকা সামান্য মুহূর্তের জন্য হাজার একটা সন্দেহ মাথায় ঘুরছে তার। গত রাতে আরেক দফা ইয়াজের হেয়ালিপূর্ণ কথা শুনেছে তার। আপনাকে ভাইয়া সত্যি কিছু জানেনি? মিথ্যে বলছি আমি? বারবি কতটা আপসেট হয়ে আছে দেখতেই পাচ্ছেন। খোঁজ পেলে জানাবেন ঝটপট। নাইম মাথা ঝাঁকায়। শ্যামবর্ণ মুখটা অন্ধকার হয়ে আসে। ঈশানের চিন্তায় গতরাত থেকে মাথা ছিঁড়ে যাচ্ছে এক প্রকার। সাজিদের সাথে কথা বলা উঠতে পারেনি। ছেলেটা আচমকা কোথায় গিয়ে আটকে যাচ্ছে কে জানে। ব্যস্ত রাস্তার সারি সারি গাছগুলোকে পিছনে ফেলে দ্রুত গতিতে চলছে তাদের গাড়ি। নুরিকে ওষুধগুলো নিয়ে বাড়ি ফিরিয়ে দিয়ে এসে ঢাকার উদ্দেশ্যে বের হয়। আর এর মধ্যে
ঈশানের কল আসে তো হলোই। খানিকটা সময় ইতস্তত করে নুরিকে উদ্দেশ্য করে প্রশ্ন ছিল নাইম, ইয়াস মির্জার সাথে এখনো যোগাযোগ আছে তোমার? নুরি তৎক্ষণাৎ জবাব দেয়, বিরক্ত মুখে তাকায় নাইমের দিকে, তেতো গলায় বলে ওঠে, আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা কবে বন্ধ করবেন নাইম ভাই? নাইম মৃদু হাসে। নুরি সামান্যতম অনুভূতি নিয়ে সে তাকালো, খেয়াল করলো শ্যামবর্ণে পুরুষটি ব্যথাতুর হাসি। নাইম হালকা স্বরে বলল, ইয়াস মির্জার নাম বিষয়টা তুমি তুলেছিলে নুরি, আমি নেই, ভুল হয়েছে আমারই দোষ। আমি তোমার ব্যক্তিগত পুরুষ হতে মরিয়া নুরি, আর তাই তোমার ব্যক্তিগত বিষয়ে নাক গলিয়েই ফেলি। আপনার আর কতবার বলবো এসব বলা বন্ধ করুন? এই জীবনে তো সম্ভব নয় বোধহয়। নুরি দীর্ঘশ্বাস ফেলল। এসির মধ্যে বসে থেকে তীব্র গরম অনুভব করলো। গলার ওড়নাটা সামান্য আলগে করে কঠিন গলা বলল, আমার ক্ষেত্রে একই জিনিস পর্যন্ত কি আপনাকে ভালোবাসা? কতটা অসম্ভব পুরোটা। তুমি যে আস্ত একটা বোকা সেটা মানো? নুরির মুখের ভাব পরিবর্তন হয় না, বরং আগে থেকে কঠিন হয় আরও। হলাম তো। আহত হলো নাহিম, হাত বাড়িয়ে এসির পাওয়ার আরও খানিকটা বাড়িয়ে দিয়ে নরম সুর এভাবে জীবন চলতে পারে না। যদি না তুমি এখনো ইয়াসকে ভালোবাসো তো তার কাছে ফিরতে চাও? আপনি পাগল। এক প্রকার চেঁচিয়ে উঠল নুরি। নাইমের দিকে ঘুরে বসলো বেশ খানিকটা। চোখে মুখে রাজ্যের বিরক্তি স্পষ্ট বুঝতে পারছে এই মুহূর্তে নাইম যা বলেছে সেটা মোটেও মানতে নারাজ সে। নাইম কিন্তু কোনো সাড়া দিল না। নুরি তৎক্ষণাৎ বলে উঠল, ও একটা চরিত্রহীন বেঈমান, শুধুমাত্র প্রতিশোধ নিতে এত কাহিনী করে যাচ্ছে। দিনের পর দিন আমাকে ঠকিয়েছে, এক বিন্দু ভালোবাসেনি। ওই জানোয়ার লোকটার সন্তান তারই বাড়ির কাজের মেয়ের গর্ভে অনৈতিকভাবে। বুঝতে পারছেন? লোকটা নোংরা একটা লোকের মায়ায় আটকে ছিলাম আমি। আরও কীভাবে ভাবলেন আমি এখনও তাকে ভালোবাসবো বা ফিরতে চাইবো তার কাছে? তাহলে দ্বিতীয়বার জীবন নিয়ে ভাবছো না কেন? এত সহজে ক্ষত সারে? আর যদি বলি পুরুষ জাতির উপর আমার এক আকাশসম ঘৃণা জন্মেছে, তাহলে কি বলবেন তার জবাবে? জন্মানো স্বাভাবিক, তবে নিজের বোকামির জন্য অন্য একজনের ছলনায় জীবনে একেবারে যে ভুলটা হয়ে গেছে সেটা আঁকড়ে ধরে তোমাকে যে সত্যিকারে ভালোবাসে তাকে ফিরিয়ে দেওয়া কি যুক্তিযুক্ত? নুরি গোটাটা রাস্তার একটা শব্দ উচ্চারণ করলো না। গন্তব্যে পৌঁছে নয়নের জন্য ওষুধ কিনে বাড়ি ফেরার পথেও না। দুটো মানব মানবী নীরব যুদ্ধ চললে এক প্রকার। নাইম হয়তো আরও কিছু বলতো, তবে পাশের মানুষটার আগ্রহ যে তাতে নেই সেটা বোধহয় হতে সময় লাগলো না খুব একটা। দেওয়ান বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে গাড়িখানা। নুরি নিঃশব্দে নেমে যেতে উদ্যত হতে আচমকা একটা কাজ করে বসলো না নাইম। মেয়েটা সবে হাত বাড়িয়েছে দরজাটা খুলতে, তার আগে কবজিতে টান পড়লো তার। কিছু বুঝে রাখা মেয়েটা টের পেল তার প্রলেপ গাল দিয়ে বাড়ি খেয়েছে একটা শক্তপোক্ত বুকের সাথে, যেখানে রীতিমতো ঝড় তুলছে। হৃৎপিণ্ডে উথাল পাথাল শব্দ বোঝা যাচ্ছে স্পষ্ট। মেয়েটা হতভম্ব সরে আসার আগে নাইম বাঁ হাতে বুকের উপর চেপে ধরল আলতো করে, ভীষণ ব্যাকুল করে বলল, আজকে প্রথম, আজকে শেষ, একটু থাকো। নুরি নিজের হতভম্বতা কাটিয়ে আচমকা ঝরঝর করে কেঁদে ফেলল। জড়ানো গলা বলল, জোর করে স্পর্শ করা আপনার পুরুষদের জন্মগত অধিকার বুঝি? মেয়েটার কান্নামাখা এই অভিমানী কণ্ঠ কানে আসতে 1 সেকেন্ডের মধ্যে হুঁশ ফিরল নাইমের। সে এইমাত্র আবেগের বশে কী করে ফেলছে টের পেতে দু হাতে মেয়েটাকে বাহু আঁকড়ে সরিয়ে ফেলতে চাইল। ব্যস্ত গেলে বলল, আই এম সরি নুরি, আমি তোমার অনুমতি ছাড়া স্পর্শ করতে চাইনি। আমি 1 মিনিট। আমি তোমার অনুমতি ছাড়া স্পর্শ করতে চাইনি। আমি 1 মিনিট চুপ থাকুন। বাক্যটি শেষ করার আগে নুরির কথাটা থমকল নাইম। সে আর ধরে নেই নুরিকে, তবে মেয়েটা নিচ থেকে সরেনি, বুকের উপর মাথাটা ঠেকে রেখেছে। নাইম তীব্র অপরাধবোধ জর্জরিত হচ্ছে এখন। দুটো মানুষ কেউ কাউকে দুহাতে স্পর্শ করেনি। বদ্ধ গাড়ির ভেতরে ক্রমাগত চাপা মেলি কান্নার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে শুধু। সেকেন্ডের কাঁটা ঘুরে গিয়ে মিনিটে গিয়ে ঠেকতেই শোনা গেল মেয়েটার মিহি কান্নার স্বর। কান্না গেলে কোনো মতে বলল, আমার কাছ থেকে আপনি কোনো আশা রাখবেন না নাহিম ভাই। আমি নিজের মনকে নতুন করে কিছু বোঝাতে পারবো না, সম্ভব নয়। আমি অন্তত ভালো একজন মানুষ, কিন্তু আমি আপনাকে ভালোবাসাতে অপারগ। নাইম একপাশে হাসলো, হাত জোড়া রীতিমতো কাঁপছে মেয়েটাকে একবার ছুঁয়ে দিতে, মাথায় হাত বুলিয়ে দিতে। তবে দ্বিতীয়বার এই ভুল সে করল না। নরম গলা বলছিল, এতটাই অযোগ্য? আপনি নন, আমি। কে বলছে আমি? বিন্দুমাত্র অনুভূতি নেই আমার প্রতি? এখনো অবধি নয়। তৈরি হবে না বলছো? বোধ হয় না। তাহলে বুকে মাথা রেখেছো কেন? জানি না। আমি কিন্তু আর স্পর্শ করিনি, তার জন্যই রেখেছি।
নাইম চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটার চোখের পানিতে শার্টের অংশ ভিজে উঠছে। একটা বার মাথায় হাত বুলিয়ে আদুরে সান্ত্বনা দিতে পারলে বুকটা হাহাকার ফুরতো বোধহয়। দেওয়ানবাড়ির সদর দরজায় মানুষজনের আনাগোনা দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ির মানুষ বেরোচ্ছে, অথচ বাইরের কেউ উম, যাচ্ছে ভিতরে। নুরিকে আর কিছু বলতে হলো না। মেয়েটা মাথা তুলল বুকের থেকে, দু হাতে চোখ জোড়া মুছে গাড়ি থেকে বের হতে পা বাড়িয়ে দিতে দিতে বলল, আমি প্রচুর স্বার্থপর আজকাল। এই যে প্রমাণ দিলাম কিন্তু ভালোবাসি না আপনাকে, অথচ নিজের মনকে শান্ত করতে ঠিক বুকে মাথা রাখলাম। ভবিষ্যতে এমনটাই হবে। ওষুধগুলোর ব্যাগগুলো নুরির দিকে বাড়িয়ে দিতে দিতে একগাল হেসে নাইম বলল, মানুষ কার বুকে মাথা রেখে সেটা বদ্ধ ঘরে গিয়ে মন দিয়ে ভাবতে বসো গিয়ে। কেন? ভালো না বাসা সত্ত্বেও এতগুলো সেকেন্ড আমার হৃদয়ের ধুকপুকানির শব্দগুলো এত নিদারুণভাবে অনুভব করলো, সেটার প্রশ্ন করো নিজেকে। কে জানে, মুখে না করলেও তোমার অবচেতন মন নিজের অজান্তে পুনরায় আরেক মনে বাধা পড়তে চাচ্ছে না তো? নুরির জবাবের আশা করে না নাইম। কয়েক সেকেন্ড থমকে দাঁড়িয়ে, ফিরেও তাকাচ্ছে না। থমকে যাওয়া হৃদয়খানা কখন যে পুনরায় ছোটাছুটি শুরু করবে কে জানে। নাইম অমায়িক সব হাসল নিঃশব্দে, আদুরে গেল বলল, আর শোনো, আমি স্বার্থপর মেয়েটাকে গ্রহণ করতে রাজি স্বেচ্ছায়। তুমি না বললেও কখনো ছুঁয়ে দেখব না তোমাকে। তবু আমাদের একটা সংসার হোক। যে সংসার স্বার্থপর ওই মেয়েটা নিজের সুখ খুঁজবে আমার বুকে। সেই সংসারে ৩ বেলা ভাতের সাথে একবেলা মন ভরে দেখার সৌভাগ্য হোক। সাজের মায়া পর্ব ৪৩। সবাই সাজের মায়াটাকে এত ভালোবাসছো, আমি সাজের মায়া পেলেই আমি দিয়ে দিব। আর উম, বাঁধন রূপের অধিকারীটা ওটা কন্টিনিউ চলবে, কালকে আবার দিব। কলঙ্কের কারুকার্যটাও দেব। কলঙ্কের কারুকার্যটা শেষের পথে। আর কোন গল্প বাকি রাখলো? সবই তো দিয়ে দিলাম। বাঁধন আর প্রেম সিজন 2টা শুরু করব।